সকলকে স্বাগত জানাচ্ছি। আর নিন্দুকের ডায়েরি নিয়ে আজকের সন্ধ্যায় আমি চন্দন এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন শ্যামল পাল। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকের বিষয়টা কি, যে এই যে চাকরি চুরি যে শব্দটা বলা হচ্ছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসলে দেশেরই বলবো, শুধু রাজ্য কেন, দেশের যে নয়া শিক্ষানীতি তার পরবর্তীতে আমাদের রাজ্যে গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তোলার যে প্রক্রিয়া চালু হয়েছে বেশ কিছুদিন ধরে, তার একটা বলতে পারেন সেই সিঁড়ির বেশ কয়েকটা ধাপ আমরা পেরিয়ে চলে এলাম। এবং গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি যে একটা কি বলবো, যে একটা সামান্য পরিমাণ একটা লিস্ট বার করে আমাদেরকে খুশি করতে চাইলো যে আদালতের আইন তারা মর্যাদা দিচ্ছেন। কিন্তু আমরা মনে করছি যে যে পুরো ঘটনাটাই সাজানো, এবং পুরো ঘটনাটাই একটা আই ওয়াশের মতন। এই আই ওয়াশ আমি কেন বলছি, কারণ এটা কিন্তু 22,000-এর গল্প নয়। এই যে চাকরি চুরির যে গল্প আজকে আমরা শুনছি, আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি পানিহাটির বিধায়কের বাড়িতে সাংবাদিকদের লম্পঝম্প, এবং বিভিন্ন চ্যানেলের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে খবর পরিবেশন। আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে সঙ্গে আপনাদের সকলকেই, যে এসএসসি যে লিস্টটা বার করলো 1,800 কয়েকজনের, ধরুন 1900 জনের একটা লিস্ট বার করলো, কিন্তু মূল যে চাকরিবাদ, যাদেরকে টেন্ডেন্ট বলা হয়েছে, যাদেরকে দাগি বলা হয়েছে, সেই দাগিদের সংখ্যাটা কিন্তু মানে একেবারে কম নয়। সেই দাগিদের সংখ্যাটা হচ্ছে 8,324 জন। আমি যদি ধরে নেই, তর্কের খাতিরে ধরে নেই, যে গতকাল 2 দফায় 1900 দাগিদের নাম, দাগি কাদের বলা হচ্ছে, যারা চাকরি কিনেছেন বা বিভিন্ন উপায়ে, ধরুন এই যারা নেতা মন্ত্রীদের নামগুলো উঠে আসছে, যাদের বাড়ির লোকেরা চাকরি পেয়েছেন বা তারা নিজেরা চাকরি নিয়েছেন, তারা চাকরি কিনেছেন এমনটা তো নয়। মানে যারা ঘুরপথে চাকরিটাকে পেয়েছেন, তাদের সংখ্যাটা কিন্তু 8,324 জন। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 8,324 জন তাদের সকলের নাম প্রকাশ করতে হবে, কারণ সিবিআই যে তদন্ত করেছে এসএসসি মামলার, সেই সিবিআই কিন্তু এই 8,324 জনের নাম প্রকাশ করতে পারেনি। সিবিআই যে বিভিন্ন সূত্র মারফত, এক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে এসএসসি বলুন, মধ্যশিক্ষা পর্ষদ বলুন, শিক্ষা দপ্তর বলুন, কেউ এই তদন্তে এতটুকু সাহায্য করেনি। বরং যাতে এই যারা আজকে দাগি বলে চিহ্নিত হয়ে যাচ্ছেন, তাদেরকে বাঁচাবার চেষ্টা করা হয়েছে আপ্রাণ, এবং গতকাল পর্যন্ত। যদি তাই না হতো, তাহলে এই 8,324 জনের নাম প্রকাশ না করে এসএসসি মাত্র 1900, আমি তাও 1900 তো নয়, আমি ধরে নিচ্ছি 1900 জনের নাম প্রকাশ করলো। কেন? এটা সবচেয়ে বড় প্রশ্ন। গল্পটা 26,000 বা এই আপনার 8,324 জন না। যদি এই যে 26,000 চাকরি চলে যাওয়ার গল্পটা থাকতো, তাহলে আমি 2016 একটু আমাকে ফিরে যেতে হবে। 2016-তে এসএসসির যে মোট
ভ্যাকেন্সি ছিল সেটা ছিল হচ্ছে 25,844 জনের ভ্যাকেন্সি ছিল। সেখানে পরীক্ষা দিয়েছিল কত? পরীক্ষা দিয়েছিল 22 লক্ষ ছাত্রছাত্রী। একবার ভাবুন যে আমাদের রাজ্যের কর্মসংস্থানের পরিস্থিতিটা কোথায়, যেখানে 25,844 জনকে চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সেখানে চাকরির পরীক্ষা দিচ্ছে 22 লক্ষ মানুষ। এই 22 লক্ষ ছেলে মেয়ের মধ্যে যে কেউ যোগ্য হতে পারত, যারা চাকরি পাননি, টেন্ডেন্ট বা নন টেন্ডেন্ট কেউ নন তারা, অর্থাৎ যাদের নামটা বিবেচনাই করা হয়নি, তারা যে কেউ চাকরি পেতে পারত। এবার চাকরি পেল কতজন? চাকরি পেল আপনার 25,753 জন। 26,000-এর গল্প নয়, 25,553 জন। তাদের মধ্যে সুপ্রিম কোর্ট, ইডি যে এবং সিবিআই, বিশেষ করে সিবিআই যে দীর্ঘ তদন্ত চালালো, ইডি তদন্ত চালালো, সেখানে বিভিন্ন রকম তথ্য উঠে এলো যে কারা পরীক্ষা নিয়েছে, কারা খাতা দেখেছে, সমস্ত গল্প আপনাদের জানা, তা নিয়ে আপনাদের সময় আমি নষ্ট করব না। মূল প্রসঙ্গে এবার আমি ঢুকি, তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা আমাকে গালাগালি দিন, কারণ গালাগালি দিলে আমি মনে করব যে আমি সঠিক পথে রয়েছি। আপনাদের পছন্দ, যাদের পছন্দ হবে না, তার মানে আমি একটা সঠিক সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরতে পারছি। গালাগালি দিন, যা খুশি করুন, কিন্তু আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন, কারণ একমাত্র 7 নিউজ নেটওয়ার্ক যারা বিজ্ঞাপনের ধার ধারে না, কোনো নেতামন্ত্রী না, আমাদের সঙ্গে বিশেষ সখ্যতা কারোর সঙ্গে নেই। শুধুমাত্র আপনারা আমাদের ভরসা, এবং আপনাদের ভরসাতেই আমরা আমাদের চ্যানেলটিকে 4 বছর পার করে 5 বছরের দিকে এগিয়ে নিয়ে চলেছি। শুধুমাত্র আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের খুব জরুরি, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলে আসি 2016 সালের এসএসসি পরীক্ষা নিয়ে। আমি বারো আগেই বললাম যে মোট পদ ছিল হচ্ছে 25,844 জন, তার মধ্যে নিয়োগ হয়েছে 25,753 জন। এবং এই নিয়োগের পরেই যারা নিয়োগ পেলেন না, মানে 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল আপনারা জানেন, তাদের মধ্যে একটা বড় অংশ আদালতের দ্বারস্থ। তারপরের গল্প আপনাদের জানা। এবার আদালত বারংবার আজকে যে লিস্ট বার করছে এসএসসি, সেই লিস্ট আজ থেকে 3 বছর আগে আপনার যখন জাস্টিস গাঙ্গুলি 2024 সালের আগে জাস্টিস গাঙ্গুলি যখন তার ইজলাসে শুনানি হচ্ছে, তখন তিনি বারংবার এসএসসিকে বলছেন, মধ্যশিক্ষা পর্ষদকে বলছেন, রাজ্যের শিক্ষা দপ্তরকে বলছেন যে আপনারা একটা লিস্ট আমাদের কাছে দিন, প্রকাশ করুন। আপনারা যে মূল ওএমআর শিট, তার মিরর ইমেজ যদি আপনাদের কাছে থাকে সেটা প্রকাশ করুন, তাহলে দুধ এবং জল আলাদা হয়ে যাবে, আমাদের পক্ষে বিচার করতে সুবিধে হবে। কিন্তু কেউ কারো কথা শুনল না। আমরা সেই সময় দেখলাম প্রথম চাকরি চলে গেল অঙ্কিতা অধিকারী। তার বাবার নাম কি? পরেশ অধিকারী। তিনি কে? একজন এমএলএ, বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ক, বাম আমলেও বিধায়ক ছিলেন, সুযোগ পেয়ে এখন তৃণমূলের বিধায়ক, মন্ত্রী। তার মেয়ে অঙ্কিতা অধিকারী। আরেকজনের চাকরি চলে গেল। আমি কিন্তু সেই সময়কার কথা বলছি। তার নাম সুকন্যা মণ্ডল। তার বাবার নাম কি? না, তার বাবা মন্ত্রীও নন, তার বাবা এমএলএও নন, এমপিও নন। তিনি হচ্ছেন বীরভূমপতি, অর্থাৎ অনুব্রত মণ্ডল। আমি উল্লেখযোগ্য নামগুলো বলছি। আরেকজনের নাম সামনে চলে এলো, বৃষ্টি বন্দ্যোপাধ্যায়। বিরোধী রাজনৈতিক দলের দাবি বৃষ্টি বন্দ্যোপাধ্যায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ আত্মীয়, বা আত্মীয়র মেয়ে বা আত্মীয়র বোন ইত্যাদি। সুতরাং এই যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক নেতাদের
ছেলেমেয়েরা রয়েছে, রাজনৈতিক দলের আত্মীয় স্বজনরা রয়েছে। এটা আজকের নতুন ঘটনা নয়, নির্মল ঘোষের ছেলের বউ প্রথম নয়। সুতরাং এটা শুরু হয়েছিল সেই অঙ্কিতা অধিকারীকে দিয়ে, যার পদবে পরবর্তীতে সুকন্যা মণ্ডল, পরবর্তীতে বৃষ্টি বন্দ্যোপাধ্যায়, তার পথ ধরে আরো আরো অনেক অনেক নাম, যেগুলো আমরা আলোচনা করব। কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করলো কতজনের নিয়োগ? আপনার সিবিআই এর তদন্তের যে ফলাফল, সেই তদন্তের ফলাফলে সুপ্রিম কোর্ট বাতিল করলো মোট ৮,৩২৪ জনের চাকরি। তার মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। কিরকম ভাগ রয়েছে? একটা পোর্শনকে বলা হলো, অর্থাৎ ৪২৫ জন তাদের এই চাকরিটা বাতিল হয়ে গেল। আপনারা সকলেই জানেন ২০১৬ যে আপনার এসএসসি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার যে নিয়োগ সেটা ১৮ এবং ১৯ সাল জুড়ে হয়েছিল। সুতরাং এই ১৮-১৯ সালের নিয়োগ, এসএসসি নিয়োগ, অর্থাৎ স্কুল শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার আগে তারা অন্য সরকারি চাকরি করতেন। তাদেরকে সুযোগ দেওয়া হলো যে তোমরা যদি সেই পদে ফিরে যেতে চাও, যেতে পারো, যদি সেই পদটি খালি থাকে। এখানে চলে গেল আমার ৪২৫ জন। তাহলে ইন সার্ভিস বাদে তাহলে মোট নিয়োগ কত হলো? মোট নিয়োগ হলো ২৫,৩২৮ জন। এই ২৫,৩২৮ জনের মধ্যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছেন, যার নাম সোমা দাস। তাকে বাদ দিলে আরো কমে গেল একজন, অর্থাৎ ২৫,৩২৭ জন হয়ে গেল। এবার সুপ্রিম কোর্ট টোটাল প্যানেলটাকে বাতিল করে দিল, অর্থাৎ ২৫,৩২৭ জনের চাকরি একসঙ্গে চলে গেল। কিন্তু তার মধ্যে সুপ্রিম কোর্ট দুটো ভাগ করে দিল। কেন ভাগ করে দিল? যে সুপ্রিম কোর্ট বলল যে সিবিআই যে তদন্ত করেছে তার মধ্যে নির্দিষ্টভাবে ৮,৩২৪ জনের বিরুদ্ধে তাদের অপরাধ প্রমাণ হয়েছে। সেটা কিরকম? এক, ওএমআর কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন, ওএমআর কারচুপি অর্থাৎ নম্বর বাড়িয়েছেন ইত্যাদি, যেটা আজকে আমাদের পানিহাটির বিধায়কের পুত্রবধূর ক্ষেত্রেও যে অভিযোগটা উঠেছে। এই ওএমআর কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন কতজন? ৪,৩২৭ জন, মাথায় রাখবেন। এবার হচ্ছে এসএসসি সুপারিশ ছাড়াই, তার মানে কোনো নেতামন্ত্রীর সুপারিশে চাকরি পেয়েছেন ২,৮২৩ জন। প্যানেলের মেয়াদ, অর্থাৎ প্রত্যেকটা প্যানেলের একটা মেয়াদ থাকে। স্কুল কলেজে ওই ঘটনাটা ঘটে যে যখন ভর্তি হতে যাই আমরা সব কলেজেরই ফর্ম ফিল আপ করি, হয়তো পরীক্ষাতে বসি, কিন্তু দেখা গেল একটা বেটার চান্স পেয়ে গেলাম, আমি আর ওই কলেজে ভর্তি হলাম। একটা নির্দিষ্ট সময়ের পরে ওইখানে অন্য রিক্রুটমেন্ট হয়ে যায় বা অন্য ছাত্রছাত্রীকে সেখানে সুযোগ দেওয়া হয়। এক্ষেত্রেও একই ব্যাপার, অর্থাৎ প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও চাকরি পেয়েছেন ১,১৭৪ জন। তাহলে আমরা যদি ১, ২ এবং ৩ এই তিনটিকে যোগ করি, তাহলে দেখা যাবে যে মোট এই টেন্ডেন্ট, মানে যাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন যে এরা একেবারে প্রমাণিতভাবে ঘুরপথে চাকরি পেয়েছেন, বেআইনিভাবে চাকরি পেয়েছেন, তাদের সংখ্যাটা হচ্ছে ৮,৩২৪ জন। তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি নিয়ম রক্ষার খাতিরে একটা কালকে তালিকা প্রকাশ করল। কতজনের? আমি ধরে নিচ্ছি ১৯০০ জনের। তাহলে এই যে বাকিটা থেকে গেল, বাকিরা কোথায় গেল? দ্বিতীয়ত, যেটা বারংবার যে প্রশ্নটা উঠে আসছে, যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল একেবারে মানে যেভাবে চাকরি দেওয়া হয়েছে ঠিক সেইভাবেই ওএমআর শিট প্রকাশ করতে হবে বা আপনার তালিকা প্রকাশ করতে হবে, অর্থাৎ শুধুমাত্র নাম আর রোল নাম্বার প্রকাশ করে দিলাম হবে না। নাম, রোল নাম্বার, কোন বিষয়ের তিনি শিক্ষকতা করছিলেন এবং কোন স্কুলে শিক্ষকতা করছেন, অর্থাৎ সবিস্তার, এবং কত নম্বর পেয়েছিলেন, কত নম্বর করা হয়েছে। আমরা দেখলাম একেবারে তার ধারে কাজ দিয়ে এসএসসি গেছিল না, শুধুমাত্র নাম, রোল নাম্বার আমরা হাতে পেয়েছি, আমাদের কাছে সেই শিট রয়েছে।
তার মানে এসএসসি এখনো পর্যন্ত চায় না যে পরবর্তী যে পরীক্ষাটা হতে চলেছে ডিসেম্বর মাসে, সেই পরীক্ষাটাও নেওয়া যাক। কারণ এই যে যাদের চাকরি চলে গেছে বা যারা আবার নতুন করে চাকরি দেওয়ার প্রস্তুতি, মানে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যারা চাকরি করেছেন 18-19 সাল থেকে এই 24 সাল পর্যন্ত, সবচেয়ে চমকে ওঠার মতন বিষয় যে জানি না পার্থ চট্টোপাধ্যায়ের কি শাস্তি হবে, পার্থ চট্টোপাধ্যায়ের কত জরিমানা হবে বা আদৌ হবে কিনা, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এই অযোগ্য চাকরি প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে বাৎসরিক 12% সুদ সমেত। তার মানে আমরা হিসেব করে দেখেছি সর্বনিম্ন যে বেতন একজন স্কুল মাস্টারের, হাই স্কুলের মাস্টার মশাইয়ের, টেট পরীক্ষা নয়, প্রাথমিকের শিক্ষক নয়, এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকা, যদি তাদের তাদের যে কর্মজীবন, সেই কর্মজীবনের মোট রোজগার তার উপরে 12% সুদ যোগ করা হয়, তাহলে 54 লক্ষ টাকা করে এই 8,324 জনকে ফেরত দিতে হবে। এটা ভাবা যায়? আমি ধরে নিলাম যে এই সুকন্যা মণ্ডল, আপনার ওই কি বলে আপনার অঙ্কিতা অধিকারী, বৃষ্টি বন্দ্যোপাধ্যায়, অথবা আপনার শম্পা ঘোষ, এছাড়া আরো অনেক নাম আমি বলতে পারি, এক্ষুনি আপনাদের বলছি, কুহেলি কি যেন একটা পদবী, হ্যাঁ, ওনারা চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোকসানা বেগম, এদের কাছে কোনো সমস্যা হবে না। কিন্তু যারা আমার আপনার মতন ঘরের থেকে, শুধুমাত্র আমি বলবো না তারা কোনো বিরাট অন্যায় করেছে, কারণ পার্থ চট্টোপাধ্যায় অ্যান্ড কোম্পানি এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা মন্ত্রীরা, নেতারা, বিশেষ করে নেতারা মিলে, আজকে জীবন মণ্ডল, ভাবুন একবার, আজকে কালীঘাটের কাকু, যে যে যত নাম আমার মনে নেই এত নাম, এরা মিলে যদি ওই চাকরির বাজারটা খুলে না বসতো, তাহলে পরে আমার এই যে ভাই, আমার যে ভাই বোনগুলো, আমি এদেরকে ভাই বোনই বলছি, এই যে 8,324 জন, তাদের মধ্যে হয়তো 1,000 জনকে আমি পেতে পারি যারা তৃণমূলের নেতা নেত্রী, তাদের আত্মীয় স্বজন বা তাদের সুপারিশে পেয়েছেন পয়সা না দিয়ে। বাদ বাকি যে একটা বিপুল সংখ্যার ছাত্রছাত্রী যারা ওই এসএসসি পরীক্ষায় এই পার্থ চট্টোপাধ্যায়দের অসততার মানে বলি হয়েছেন, তাদের পক্ষে আজকে 54 লক্ষ টাকা ফেরত দেওয়া সম্ভব? তারা কি কোনো সময় ভেবেছিলেন, একবারের জন্য ভেবেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের মতন দুর্নীতি পরায়ণ অসৎ রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের জীবনের সবকিছু কেড়ে নিচ্ছে? আমার তো মনে হয় ভাবেননি। যদি ভাবতেন তাহলে এই পথে যেতেন না। 54 লক্ষ টাকা যদি ফেরত দিতে হয়, আমাকে অন্যভাবে নেবেন না। আমি তো দেখতে পাচ্ছি যে আগামী মানে পুজোর সময় হয়তো আমাদের ব্যস্ত থাকতে হবে একের পর এক খবর নিয়ে, যে খবরগুলো আসবে যে এই যে টেন্ডেন্ট টিচার, তারা আর কোনো পথ না পেয়ে তারা চির বিদায় জানাতে চাচ্ছেন পৃথিবীকে, কারণ তাদের পক্ষে 54 লক্ষ টাকা সরকারকে ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না, অথচ সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে টাকাটা ফেরত দিতে হবে। কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে? পার্থ চট্টোপাধ্যায়ের ওই যে বান্ধবী, কি নাম, অপা না, অপা না, ওর নাম অর্পিতা, তিনি তো দিব্য এখন ঘুরে বেড়াচ্ছে। তারপরে এই জীবন কৃষ্ণ মণ্ডল, দেখলাম তো সেদিন আবার আচার টাচারকে অ্যারেস্ট হলেন। এরকম যারা ধরা পড়েছেন তারা আবার ছাড়াও পেয়ে যাচ্ছেন, জামিন পেয়ে যাচ্ছেন, তারা আবার বিধায়ক পদে ফিরে যাচ্ছেন, কেউ এমএলএ, মানে তাদের নিজস্ব যে মানে কর্মক্ষেত্র, কি বলবো, রাজনৈতিক ক্ষেত্র, সেখানে গিয়ে আবার বক্তৃতা করা শুরু করেছেন, আবার আমাদের সততা শেখাচ্ছেন। এদের বিন্দুমাত্র লজ্জা নেই বন্ধুরা, এদের বিন্দুমাত্র লজ্জা নেই যে বাংলার শিক্ষা নিয়ে এরা কি পরিমাণে বেসাতি করেছে। আমি শব্দটা খুব মানে চিন্তা ভাবনা করে উচ্চারণ করি। অথচ
অথচ রাজ্য সরকারের দেওয়া তথ্য যদি আপনাদের সামনে তুলে ধরি, আপনারা বোধহয় ঘৃণা ভরে থুতু ফেলবেন না এদের মুখে। রাজ্য সরকারের দেওয়া তথ্য যে পশ্চিমবঙ্গের 66,744টি প্রাথমিক স্কুলের মধ্যে 5,149টিতে একজন করে মাত্র শিক্ষক। মানে শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়ার যাবতীয় বন্দোবস্ত করা হয়ে গেছে। যে প্রাথমিক, আমাদেরকে শিক্ষার অধিকার গল্প শোনাচ্ছেন নরেন্দ্র মোদী, আমাদেরকে শিক্ষার অধিকারের গল্প শোনাচ্ছেন আমাদের রাজ্য সরকার। রোজ বড় বড় হোর্ডিং দেখতে পাচ্ছি, কন্যাশ্রী, এই শ্রী। আপনারা শুনলে অবাক হবেন, আপনারা শুনলে অবাক হবেন যে স্কুল ছুটের হার 8.5% থেকে বেড়ে 17.8% হয়েছে। কেন হয়েছে? সরকার তো কন্যাশ্রী দিচ্ছে, সরকার তো সবুজ সাথী দিচ্ছে, সরকার তো ট্যাব কেনার পয়সা দিচ্ছে, সরকার তো কন্যাশ্রী 2 দিচ্ছে, তারপরও স্কুল ছুট হচ্ছে কেন? মাস্টারমশাই নেই, পড়াবার লোক নেই। প্রাথমিকের বললাম, এবার আপার প্রাইমারি 6,426টি আপার প্রাইমারি স্কুলে 991টি স্কুলের মাত্র একজন করে মাস্টারমশাই। অথচ কাউন্সিলরদের পিছনে 2টো করে পুলিশ। এবার আসছি একেবারে প্রাথমিক স্কুলের, মানে শিক্ষা তো প্রাথমিক থেকে শুরু হয়। প্রাথমিকের 11,515টি স্কুলে পড়ুয়া সংখ্যা 30-এর কম। সেখানে মিড ডে মিলের বন্দোবস্ত আছে, কেন্দ্রীয় সরকার বন্দোবস্ত করেছে, খাবার দাবার দিয়ে তাদেরকে ডেকে আনো। রাজ্য সরকার, আমাদের দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জামা কাপড় জুতো ব্যাগ সব দিচ্ছে, কিন্তু শিক্ষক দিচ্ছেন না। সব দিচ্ছেন, শিক্ষক দিচ্ছেন না। পড়াবে কি? ছেলে খেলা হচ্ছে। 3,669টি প্রাথমিক স্কুলে পড়ুয়া 15 জনের কম। একই কথা বলতে হয়। খাবার দাবারের বন্দোবস্ত আছে, জামা কাপড়ের বন্দোবস্ত আছে, জুতোর বন্দোবস্ত আছে, ব্যাগের বন্দোবস্ত আছে, মাস্টারমশাই নেই। 747টি স্কুলে একজনও পড়ুয়া নেই। এবার একেবারে মানে সম্প্রতি 2021 থেকে 2024 সালের যে রিপোর্ট বিধানসভায় পেশ হয়েছে, শিক্ষা দপ্তর যে পেশ করেছেন, ব্রাত্য বসু যে পেশ করেছেন, সেটা কি? 1 নম্বর পয়েন্ট, সেখানে বলা হচ্ছে গ্রামাঞ্চলে বিদ্যালয়গুলিতে যথেষ্ট শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। অভাব তো থাকবেই, আপনারা শিক্ষা চুরি করে নিচ্ছেন, আবার বিধানসভায় রিপোর্ট দিচ্ছেন। আজ কত বছর রিক্রুটমেন্ট নেই, কত বছর রিক্রুটমেন্ট নেই, সেই হিসাবটা করছেন আপনারা। আমি আসছি সেই প্রশ্নে। 2 নম্বর, জেলায় বেশিরভাগ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক নেই। আপনার পাশের স্কুলে খবর নিন, হয়তো তাই হবে। আমি আমার আশেপাশের স্কুলগুলোর খবর নিয়েছি, কোনো স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক নেই, এবং প্রধান শিক্ষক না থাকলে কার্যত সেই স্কুলটা অভিভাবকহীন হয়ে পড়ে। 3 নম্বর পয়েন্টে ব্রাত্য বসু জানাচ্ছেন, রাজ্যের অনেক স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা ক্রমহ্রাসমান, মানে ক্রমশ কমছে। 2010-11 অর্থবর্ষে 2010-11 অর্থবর্ষে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষক ছিলেন 4,14,447 জন। 2010-11 শিক্ষাবর্ষে, খেয়াল করবেন সালগুলো কিন্তু খেয়াল করতে হবে, 2010-11 অর্থবর্ষে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, মানে প্রাইমারি, আপার প্রাইমারি, শিক্ষক ছিলেন 4,14,474 জন। কোনো মন গড়া কথা বলছি না, বিধানসভায় পেশ করা রিপোর্ট আমার হাতে রয়েছে। এখন সেই শিক্ষকের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে কত? প্রায় হাফ, 2,72,443 জন।
2010-11 অর্থবর্ষের তুলনায় শূন্যপদ কত? 69,000। এই রিপোর্ট কোনো বিরোধী দল দেয়নি, কোনো বিরোধী দলের বিধায়কের নয়। 2022 সালে ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের একটি প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুই এই তথ্য দিয়েছেন, এবং সেই তথ্যে বলছে যে শিক্ষকের যে শূন্য পদ, স্কুল থাকলো, বিল্ডিং থাকলো, মিড ডে মিল থাকলো, জামা থাকলো, ব্যাগ থাকলো, বই থাকলো, পড়াবে কে? পড়াবেন তো শিক্ষকেরা। ব্রাত্য বসু কি বলছেন? মাদ্রাসা শিক্ষায় শূন্য পদ কত? 10,000। প্রাথমিক শিক্ষকের শূন্য পদ কত? 1,90,085 জন। সংখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। মাধ্যমিকের শিক্ষক পদের শূন্য পদ কত? 1,39,295 জন। উচ্চ মাধ্যমিকের শিক্ষক শূন্য পদ কত? 23,711 জন। প্রধান শিক্ষকের ক্ষেত্রে শূন্য পদ কত? 5,824 জন। এবং শিক্ষাকর্মীদের, যারা স্কুলের পরিচালনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেই শিক্ষাকর্মীদের শূন্য পদ 29,235 জন। অর্থাৎ এই বিদ্যালয়গুলিতে সর্বমোট শূন্য পদের সংখ্যা 3,98,150 জন, মানে প্রায় 60% শিক্ষকের পদ শূন্য। তাহলে 60% স্কুলে শিক্ষকের পদ যদি খালি থাকে, তাহলে পড়াবেন কারা? সেখানে আরো একটা উল্লেখযোগ্য তথ্য উঠে আসছে যে 2008 সালে এই রাজ্যের শিক্ষক ছাত্রের অনুপাত ছিল 1.35। মার্জনা করবেন, দশমিক কেন বলবো, অনুপাত ছিল 1:35, মানে একজন শিক্ষক 35 জন ছাত্রছাত্রী। শিক্ষার অধিকার আইন যদিও বলে যে একজন শিক্ষকের ক্ষেত্রে 30 জন ছাত্রছাত্রী থাকা দরকার, বা 30 জন ছাত্রছাত্রীর জন্য একজন শিক্ষক থাকা দরকার, এটা বলছেন শিক্ষার অধিকার আইন, যে আইনটাকে খুব বড়াই করে প্রচার করা হয়। কিন্তু এই মুহূর্তে কত? এটা তো আমি 2008 সালের কথা বললাম। 2024 সালে কত ব্রাত্য বসুর হিসেবে? বর্তমানে 73 জন ছাত্রছাত্রী পিছু একজন করে শিক্ষক। এই যে শিক্ষকের বিপুল পরিমাণের অভাব, এটা সৃষ্টিটা কি করে হলো? যে অতীতের মতন প্রতি বছর নিয়ম করে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে ব্যবস্থা করা হয়েছিল এসএসসি সৃষ্টির মাধ্যমে, সেটাকে আর কন্টিনিউ করতে পারলো না বর্তমান সরকার, বা করলো না বর্তমান সরকার। যদি ধরে নেওয়া যায় তৃণমূলের অভিযোগ অনুযায়ী যে বাম আমলে চিরকুটে চাকরি হতো, তো সেই চিরকুটে চাকরি পাওয়া মাস্টারমশাইদের কাছে পড়ে আমরা বড় হয়েছি, আমাদের অসুবিধে হয়নি। কিন্তু এই যে বিপুল টাকা দিয়ে যারা চাকরিগুলো কিনলো, বিপুল টাকা দিয়ে যারা চাকরিগুলো বিক্রি করলো, শেষ পর্যন্ত দাঁড়ালোটা কি? দাঁড়ালো হচ্ছে স্কুলগুলো শিক্ষক শূন্য হয়ে গেল। 2016 সালে মাত্র একবার এসএসসির মাধ্যমে, ওই যেটা বলছিলাম, 25,753 জনকে নিয়োগ করেছিল রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার, পরিবর্তনের সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাকেই বাতিল করে দিল। তার মানে কোনো শিক্ষক নিয়োগ এই গত 15 বছরে হয়নি। 2012 এবং 2014 সালে টেটের মাধ্যমে যথাক্রমে 18,793 জন এবং 42,000 দুবার প্রাথমিক শিক্ষক, অর্থাৎ সর্বমোট 60,793 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। কিন্তু সেটাও এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন, অর্থাৎ সেই ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে
এবং ইতিমধ্যেই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ, সেটা উচ্চতর আদালতের বেঞ্চের বিচারাধীন। অর্থাৎ গোটা প্যানেলের ভবিষ্যৎ অনিশ্চিত। ফলে এই যে আমি এতক্ষণ ধরে বললাম যে এই শিক্ষাক্ষেত্রে দু একজন বা ধরুন 100 জন 1000 জন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বিধায়ক মন্ত্রী এদের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, এদের আত্মীয় স্বজনরা চাকরি পেয়েছে, এটা ধর্তব্যের মধ্যে আনাই যায় না যদি সামগ্রিক দুর্নীতিটাকে আপনি একবার বিচার করে দেখেন। আপনি যেটা বোঝাবার চেষ্টা করলাম, আমি সামগ্রিকভাবে যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যে সরকারের কোনো সদিচ্ছা নেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে চালু রাখা হোক, এবং এই যে সদিচ্ছার অভাব, সেই সদিচ্ছার অভাব পার্থ চট্টোপাধ্যায়ের মতন অসাধু অসৎ মানুষদের অনুপ্রাণিত করেছে, অনুপ্রাণিত করেছে যে শিক্ষা বিক্রি করে দাও, চাকরি বিক্রি করে দাও। কি হবে আমাদের? কয়েক বছর জেল খাটবো, আবার বেরিয়ে আসবো। কোনোদিন প্রমাণ হবে না, কোনোদিন আমাদের শাস্তি হবে না। অতীতের অভিজ্ঞতার থেকেই তারা শিক্ষা নিয়েছেন, অতীতের অভিজ্ঞতার থেকেই তারা শিক্ষা নিয়েছেন। সেই শিক্ষা নিয়ে তারা এতটা সাহসী হতে পেরেছেন যে সিবিআই তদন্ত শুরু করে, সিবিআই সব কিছু করে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সিবিআই আর সেই তদন্ত শেষ করে না। কোথাও গিয়ে যেন মনে হয় যে ওই বিরোধীরা যেটা অভিযোগ করেন আর কি, বিজেপি বাদ দিয়ে, যে সেটিং তত্ত্বের গল্প, যে কোথাও গিয়ে বোধহয় সেই সেটিং তত্ত্ব। আর যদি দেখা যায় যে না সেটিং হচ্ছে না, তাহলে বিজেপিতে চলে গেলেই তো ঝামেলা শেষ, শুভেন্দু অধিকারীর মতো। কত কোটি টাকার চুরি করেছে, বিজেপিতে চলে গেলেই সব ঠিকঠাক হয়ে যায়, একবার খালি জামিন পেতে দিন। কিন্তু আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে যে সর্বনাশ করে দিয়ে গেলেন এই পার্থ চট্টোপাধ্যায়ের দলটি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নতজানু হয়ে একটা প্রার্থনা জানাতে চাই সমগ্র বাঙালি জাতির হয়ে, যে বাংলা ভাষা নিয়ে আপনারা এত আন্দোলন করছেন, এত মানে বিপ্লব করছেন। বাংলা ভাষাটাকে বাঁচাতে গেলে বাংলা স্কুলগুলোকে বাঁচাতে হবে, বাংলার শিক্ষকদের বাঁচাতে হবে, বাংলা মাধ্যমের শিক্ষকদের বাঁচাতে হবে। বাংলা শিক্ষক মানে শুধুমাত্র বাংলা ভাষার শিক্ষক নয়, বাংলা মাধ্যমের শিক্ষকদের বাঁচাতে হবে, বাংলা মাধ্যম স্কুলগুলোকে বাঁচাতে হবে। আর যেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, যে স্কুলগুলোর বাংলা মাধ্যম স্কুলগুলোর গেটে তালা ঝুলিয়ে দেওয়ার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের মতন নেতারা, মন্ত্রীরা, বিধায়কেরা একেবারে উদগ্র বাসনায় মাঠে নেমে পড়েছে। বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের কাছে যদি অতিরিক্ত কোনো তথ্য থাকে অবশ্যই পাঠাবেন, কারণ তাতে আমি ঋদ্ধ হই। তাতে আমাকে গালাগালি করুন, তাতেও আমার কোনো আপত্তি নেই। আর একটা লাস্ট কারণ আপনাদের বলে আমাদের আজকের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যে স্কুল স্তরে এবং বিশ্ববিদ্যালয় স্তরে, কলেজ স্তরে পরিচালন সমিতির একটা ব্যাপক ভূমিকা থাকে। কি ছিল? দাদাগিরি ছিল। আমি দাদাগিরির কথা অস্বীকার করতে পারি, অর্থাৎ বাম আমলে দাদাগিরি ছিল না, একেবারে সব ধোয়া তুলসী পাতা ছিল, মোটেও নয়। তবুও তার মধ্যিখানেও স্কুলের অভিভাবক অভিভাবিকাদের একটা কথা বলার জায়গা ছিল পরিচালন সমিতিতে। স্কুল পরিচালন সমিতিতে তাদের একটা প্রতিনিধিত্ব ছিল, যেখানে তারা তাদের ভালো মন্দের, তাদের ছাত্রছাত্রীদের ভালো মন্দ যে দাবি বলুন বা অন্যান্য যাই বলুন না কেন, সেটা পেশ করতে পারতেন। মানা হতো কি হতো না পরের প্রশ্ন। আমার বেশ মনে আছে যে 82 সালে এই স্কুল পরিচালন সমিতি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের দাবির কাছে শেষ পর্যন্ত বাম সরকার নতজানু হয় এবং মেনে নিতে বাধ্য হয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করার বিষয়ে। এর পেছনে সারা রাজ্যের যে স্কুল পরিচালন সমিতিগুলো ছিল তারা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। কিন্তু আজকে
কোনো স্কুলে পরিচালন সমিতি নেই। স্কুল পরিচালন সমিতি মানে হেডমাস্টার মশাই হচ্ছেন সেক্রেটারি, আর সংশ্লিষ্ট অঞ্চলের বিধায়কের প্রতিনিধি তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। অর্থাৎ মাস্টার মশাই রাজনীতির মানুষ, বিধায়কের প্রতিনিধি, অশিক্ষক কর্মচারীদের প্রতিনিধি, শিক্ষকদের প্রতিনিধি। তাহলে যারা স্কুলের প্রাণ ভোমরা ছাত্রছাত্রী তাদের প্রতিনিধি কোথায়? যার ফলে ছাত্রছাত্রীদের যে মূল সমস্যা, পড়াশুনোর সমস্যা, সেই সমস্যার কথাটা কিন্তু উঠে আসছে না, আলোচনা হচ্ছে না। কারণ স্কুলে কোনো পরিচালন সমিতি নেই, কার্যত নির্বাচিত পরিচালন সমিতি নেই। একই ঘটনা কলেজগুলোতে। আমার বেশ মনে আছে যে আজকে যারা ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে পড়েন, বিটি রোডের পাশে অত সুন্দর ক্যাম্পাস, সেই ক্যাম্পাস কার্যত ছিনিয়ে আনা হয়েছিল আপনার ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে। কারা এনেছিল? ছিনিয়ে এনেছিল ছাত্র পরিষদ এবং এসএফআই। তখন তৃণমূল ছাত্র পরিষদ তৈরি হয়নি, সেটা অন্য প্রশ্ন। কোনো সময় ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল, কোনো সময় এসএফআই এর ইউনিয়ন ছিল, কিন্তু তারা একটা বিষয়ে একমত ছিল যে ওই গঙ্গার পাড়ে একটা ছোট্ট বিল্ডিং এবং বর্তমান যেখানে বিল্ডিং আছে সেখানে একটা ছোট্ট বিল্ডিং, এ নিয়ে একটা কলেজ চলতে পারে না। সুতরাং আমাদের একটা সুসংহত একটা বিল্ডিং দরকার, একটা পরিকাঠামো দরকার, একটা ভবন দরকার। বারংবার স্কুল আপনার কলেজ ইউনিয়ন, গভর্নিং বডি তারা দৌত করেছে ইউজিসির কাছে, দিল্লিতে ছুটে গেছে, এবং তারপরে ইউজিসি থেকে গ্র্যান্ট আসে। সেই গ্র্যান্টে কিন্তু আজকে এত সুন্দর একটা কলেজ তৈরি হয়েছে, ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। তাহলে ইউনিয়নের ভূমিকাটা এখানে একটা বড় একটা মানে প্লাস পয়েন্ট। ইউনিয়নের অনেক দুর্বলতাও থাকে, কিন্তু গত 2017 সালের পরে পশ্চিমবঙ্গের কোনো কলেজে কোনো ইউনিয়ন নেই, ইউনিয়ন নির্বাচন হয় না। এবং অভিযোগ যে তা সত্ত্বেও ইউনিয়নের নাম করে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হয়, লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়, এবং শেষ পর্যন্ত কোর্টের নির্দেশে ইদানিং সব কলেজের নাকি ইউনিয়ন রুমে তালা মেরে দেওয়ার কথা, কিন্তু আমরা বাস্তব অভিজ্ঞতা সেটা হয়নি। একটা অকেজো ঘরের উপরে ছাত্র সংসদ লিখে তার সেই ঘরটায় তালা দিয়ে দেওয়া হয়েছে, যে ঘরটায় বসে মোচ্ছব হয়, যে ঘরটায় বসে আর যা মানে দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন। আপনার ওই কি বলে দক্ষিণ কলকাতা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজের যে গল্প আপনাদের কাছে উঠে আসছে, খবর উঠে আসছে, তার থেকে আপনারা বুঝতেই পারছেন ইউনিয়নগুলো এখন কি, ইউনিয়ন রুমগুলো এখন কোন কাজে ব্যবহৃত হচ্ছে তা হচ্ছে। সুতরাং সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে মুচড়ে দুমড়ে আমাদের বাঙালি জাতিসত্তাটাকে দুমড়ে দেওয়ার চেষ্টা, আবার পাশাপাশি বাংলা ভাষা বাঁচাও আন্দোলন করে এটাকে কুমিরের কান্না ছাড়া আর কিছু বলা আমার অন্তত পক্ষে মানে সাধ থাকলেও সাধ্য নেই। যদি বাংলা ভাষা বাঁচাতে হয় তাহলে বাংলা শিক্ষাকে বাঁচাতে হবে। যদি বাংলা শিক্ষাকে বাঁচাতে হয় তাহলে সুষ্ঠু পরিচ্ছন্ন নিয়োগ করতে হবে শিক্ষক শিক্ষিকা, প্রাথমিক হোক, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক। অশিক্ষক কর্মচারী তাদেরকে নিয়োগ দিতে হবে, এবং স্কুলে একটা পড়াশুনোর পরিবেশ তৈরি করবার জন্য অভিভাবক অভিভাবিকাদের যে কমিটি ছিল স্কুল পরিচালন সমিতি, সেটাকে তৈরি করতে হবে। কলেজের ক্ষেত্রেও একই জিনিস। এবং আজকে আমি যেহেতু স্কুল নিয়ে আলোচনা করলাম, কলেজের যে বিপুল সংখ্যক অধ্যাপক অধ্যাপিকাদের পদ খালি রয়েছে সেটা নিয়ে আমরা পরদিন আলোচনা করব। সুতরাং একটা শব্দ বা শেষ শব্দ, যে বাংলা ভাষা বাঁচাও যে আন্দোলন আজকে আমরা করছি, সে আন্দোলন করে কোনো লাভ নেই যদি আমরা বাংলা শিক্ষাটাকে বাঁচাতে না পারি, বাংলায় শিক্ষাটাকে না বাঁচাতে পারি। আর সেটা বাঁচাতে গেলে শিক্ষক নিয়োগ, স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ, যোগ্য শিক্ষক নিয়োগ, এছাড়া কোনো পথ নেই। খুব ভালো থাকবেন বন্ধুরা, 7 নিউজের সঙ্গে থাকবেন। পারলে সাবস্ক্রাইবটা এক্ষুনি করে নিন, কারণ আপনারা ছাড়া আমাদের আর কোনো বন্ধু নেই। শুভরাত্রি, জয় হিন্দ।